সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আজকে আমরা চ্যাপ্টার 8-এর এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, তোমাদের মনে আছে? সেটা ছিল আমাদের মানে ফটোতড়িৎ ক্রিয়া, আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়া সমীকরণ সম্পর্কিত আমি তোমাদের একটা ক্লাস নিছি এবং সেখানে আমরা অনেকগুলো ম্যাথও করাইছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 8-এর ঠিকই মানে আরেকটা অংশ পড়াবো, সেটা হলো ভরের আপেক্ষিকতা, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, আইনস্টাইনের সমীকরণ E=mc²। এই সমীকরণগুলো সম্পর্কিত যে ম্যাথগুলো আছে আজকে আমি তোমাদের এই ম্যাথগুলো করাবো। অর্থাৎ তোমরা বুঝতেই পারতেছো যে আজকে আমরা কি করাবো। আজকে আমরা করাবো কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভরের আপেক্ষিকতা এবং আইনস্টাইনের যে সমীকরণ E=mc², এই সম্পর্কিত যে অতগুলা ম্যাথ আছে আমরা আজকে আলাপ করব। ওকে, দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের কাল দীর্ঘায়ন। তোমরা তো জানো এই কাল দীর্ঘায়নটা কাকে বলে, যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে কি বলছিলাম, যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংগঠিত, কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংগঠিত কয়টা ঘটনা? দুইটা ঘটনা, সংগঠিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংগঠিত ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে কী হয়? বেশি হয়। এই প্রভাবটাকে আমরা বলি কাল দীর্ঘায়ন। তাহলে কাল দীর্ঘায়নটাকে আমরা কি লিখি? কাল দীর্ঘায়ন। কেমন? কাল দীর্ঘায়ন। তাহলে কাল দীর্ঘায়ন হইল আমাদের কত? T= কত আমাদের? T0√1 - b²/c²। তাহলে এখানে T0টা হইল কত? স্থির অবস্থায় সময়, স্থির অবস্থায় সময়, স্থির অবস্থায় সময়। আর টিটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় সময়, টিটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় সময়। ঠিক আছে? তারপরে দেখো বিটা হইল আমাদের বেগ, আর সিটা হইল আমাদের আলোর বেগ, সিটা হচ্ছে আমাদের আলোর বেগ। এইটা হচ্ছে আমাদের কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন কত? T=T0√1 - b²/c²। তারপরে আসো দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচনটা কত? L=কত? L0√1 - b²/c²। L=L0√1 - b²/c²। L0 হইল স্থির অবস্থায় দৈর্ঘ্য, স্থির অবস্থায় দৈর্ঘ্য। L0 হইল স্থির অবস্থায় দৈর্ঘ্য। L হলো আমাদের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। Lটা হচ্ছে কি আমাদের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। তাইলে আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের একটা হইল কি কাল দীর্ঘায়ন, আরেকটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য সংকোচন। একটা হইল কাল দীর্ঘায়ন, আরেকটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য সংকোচন। তাহলে আমরা এটা মুছে ফেললাম। এরপরে আসো আমাদের ভরের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতাটাতে কি আছে? ভরের আপেক্ষিকতা m= কত? m=m0√1 - b²/c²। m0টা হইল কি আমার? স্থির অবস্থায় ভর, স্থির অবস্থায় ভর। আর mটা কি আমার? গতিশীল অবস্থায় ভর, গতিশীল অবস্থায় ভর। বিটা হইল আমাদের বেগ, বিটা হইল বেগ। সি হচ্ছে আমাদের 3 × 10⁸ মিটার/সেকেন্ড। নেক্সট আমরা জানব কি? আইনস্টাইনের সমীকরণ। এটা তোমরা সবাই জানো যে আইনস্টাইনের সমীকরণটা কি? আইনস্টাইনের সমীকরণটা আমরা সবাই জানি কি E=mc²। আমাদের কি E=mc²। তাহলে আমরা লিখতে পারি
আইনস্টাইনের ভরক্রিয়া সমীকরণ ই ইকুয়াল টু কত এম সি স্কোয়ার। এখানে ইটা হচ্ছে কি আমাদের শক্তি, ইটা হচ্ছে আমাদের শক্তি, এমটা কি আমাদের ভর, সি হইল কত আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আবার ই ইকুয়াল টু কত আমাদের এম মাইনাস এম নট সি স্কোয়ার। এম নটটা কি আমার স্থির অবস্থায় ভর, স্থির অবস্থায় ভর, এম নটটা হচ্ছে স্থির অবস্থায় ভর। তাহলে দেখো আমরা পাচ্ছি ভরের আপেক্ষিকতা ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, তারপর হইল কত ই ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কোয়ার। আমরা যে সূত্রগুলো বোর্ডে লিখছি প্রত্যেকটা সূত্রে আমি চেষ্টা করব একটা দুটো করে ম্যাথ দেখাইতে, তারপরে আমরা সিকিউতে চলে যাব, ঠিক আছে? আমরা খেয়াল করি বোর্ডে একটা ম্যাথ, একটি রকেট কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। খেয়াল করছো একটি রকেট কত দ্রুতিতে চললে, তাইলে দেখো এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যে, তাহলে আমরা এখানে লিখি ধরি, দেখো ধরি চলমান, ধরি নিশ্চল দৈর্ঘ্য, ধরি নিশ্চল দৈর্ঘ্য আমাদের কত, ধরি নিশ্চল দৈর্ঘ্য এল নট, কেমন চলমান দৈর্ঘ্য আমাদের কত এল ইকুয়াল টু কত এল নট বাই 3। আমাদের কত কী চাইছে দ্রুতি ভি ইকুয়াল টু হোয়াট, সি ইকুয়াল টু কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা জানি এল ইকুয়াল টু এল নট রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এলের জায়গায় বসা এল নট বাই 3, এল নট রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে কত হইল 1/3 ইকুয়াল টু কত রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হইল 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে খেয়াল করো তোমরা, অঙ্কটা আমরা কি করলাম, আমাদের এটা আমরা জানি এল ইকুয়াল টু কি, এল ইকুয়াল টু এল নট রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমাদের বলছি কি 1/3 হবে, যার কারণে এল এর জায়গায় বসাইছি এল নট বাই 3, তারপরে দেখো এল নট দ্বারা ভাগ করে দিছি, এটাকে আমরা বর্গ করে দিছি, কেমন এটাকে আমরা বর্গ করে দিছি। তাহলে এখন আমরা অঙ্কটাকে এভাবে সাজায় নেই, এটাকে যদি আমরা বর্গ করি তাইলে দেখো 1/9 মাইনাস 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 8/9 বি স্কোয়ার বাই সি স্কোয়ার, কেমন? তাহলে খেয়াল করো এটাকে যদি আমরা রুট করি, আমরা দেখো যদি রুট করি তাইলে আমরা কি পাচ্ছি বি বাই সি ইকুয়াল টু কত রুট 8/9, ঠিক আছে রুট 8/9। তাহলে রুট 8/9 আমাদের কত হবে, এইখানে আমাদের যদি আমরা করি এটাকেও আমরা মুছে ফেলি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো জিনিসটা, হ্যাঁ এটা তো তোমরা আগেই দেখছো মান বসাইছি। এখন দেখো এটা যদি আমরা মুছি তাইলে আমরা কি পাচ্ছি বি ইকুয়াল টু রুট 8 2√2/9 ইন্টু সি, তাইলে কত হইলো 2√2/3। সি এর মান বসো 3 × 10⁸। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত 2.18 ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই তোমরা আমার অঙ্কটা বুঝতে পারছো, আমি খুব ইজিভাবে অঙ্কটা করায় দিলাম যে একটা নিশ্চল দৈর্ঘ্য চলমান দৈর্ঘ্যের 1/3, যার কারণে আমরা লিখলাম এল ইকুয়াল টু এল নট বাই 3। আর তারপরে আমি যে ক্যালকুলেশনগুলো করলাম একদম মার্জিনাল একটা ক্যালকুলেশন করছি, যেটা তোমাদের জন্য কোনো হার্মফুল হবে না। এখন আমরা আরেকটা ম্যাথে যাচ্ছি,
নেক্সট, সুপ্রিয় ছাত্রছাত্রীরা খেয়াল করো, আমরা প্রশ্নে লিখছি কি একটি বস্তুকণা 0.5 c বেগে গতিশীল আছে, স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের তুলনা করো। স্থির অবস্থায় ভর, তাহলে খেয়াল করো আমরা তো আগেই বললাম স্থির অবস্থায় ভরটাকে কী দ্বারা প্রকাশ করছি আমরা, m0 দ্বারা, আর গতিশীল অবস্থায় ভরটাকে কী দ্বারা প্রকাশ করছি, m দ্বারা। তাহলে খেয়াল করো আমাদের এখানে কি দেওয়া আছে, ধরি আমরা, ধরি স্থির অবস্থায় ভর, স্থির অবস্থায় ভর, এটা হইল আমাদের m0। তারপরে খেয়াল করো গতিশীল অবস্থায় ভর, গতিশীল অবস্থায় ভরটা কত আমাদের m, বেগটা কত আমাদের বেগ b ইকুয়াল টু দেওয়া আছে কত তোমার, এই যে দেখো 0.5 c। আচ্ছা, তাইলে খেয়াল করো আমরা জানি m ইকুয়াল টু কত, আমরা জানি m ইকুয়াল টু m0 রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। জানি আমরা অঙ্কটা কি জানি, খেয়াল করো আমরা জানি m ইকুয়াল টু m0 রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে তোমার ভি এর মানটাই দেওয়া আছে 0.5 c, সি কিন্তু আলোর বেগ, ইচ্ছা করলে এখানে তুমি সি এর মানটা মাল্টিপ্লাই করেও নিতে পারো, অথবা এখানেও বসাইতে পারো, আমরা এখানেই বসাচ্ছি। খেয়াল করো তাহলে m ইকুয়াল টু কত, m0 রুট 1 মাইনাস 0.5 c বাই সি হোল স্কোয়ার, ঠিক আছে, 0.5 c বাই সি হোল স্কোয়ার। তাইলে আমরা অঙ্কটা বুঝলাম, আমাদের চাইছি কি গতিশীল অবস্থায় ভরের তুলনা করো, স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের তুলনা করো, স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের তুলনা করো। তাইলে আমরা উপরেরটা মুছে ফেললাম, কেমন, এইটাও আমরা মুছে ফেললাম। তাইলে আমরা এরপরে যাচ্ছি, উপরে যাচ্ছি, তাহলে কত হচ্ছে আমাদের এরপরে m ইকুয়াল টু কত, m ইকুয়াল টু m0 রুট 1 মাইনাস 0.5 c, সি কাটা কেটে গেল, পারলে কত হইল 0.25। তাহলে m ইকুয়াল টু কত আমার, m0 রুট 0.75, রুট 0.75। তাহলে এইটা আমরা মুছে ফেললাম। তাহলে আমাদের প্রশ্ন হইল কি স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের তুলনা করো। তাহলে আমরা যদি বলি এই m0 ডিভাইডেড বাই m ইকুয়াল টু কত 0.75, তাহলে কত হইল m0 বাই m ইকুয়াল টু কত 0.866, 0.866। এইটাই হইল আমাদের স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের তুলনা। আমার মনে হয় যে তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমি প্রত্যেকটা লাইন একটু একটু করেই তোমাদের করাইলাম। তাহলে আমাদের ভরের আপেক্ষিকতার ফর্মুলাটা কি, ভরের আপেক্ষিকতা হইল m ইকুয়াল টু m0 রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে m0টা কি স্থির অবস্থায় ভর, mটা কি গতিশীল অবস্থায় ভর, ভিটা হচ্ছে বেগ বা দ্রুতি, সি হচ্ছে আমাদের আলোর বেগ। আমরা এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা আরও একটা ম্যাথ করব। সবাই খেয়াল করো, একটি গতিশীল কণার মোট শক্তি স্থির অবস্থায় শক্তির 1.5 গুণ হলে কণাটির দ্রুতি কত, ঠিক আছে, কণাটির দ্রুতি কত। তাইলে খেয়াল করো এখানে আমার কিন্তু শক্তির কথা বলছে, আবার ভরের কথাও বলছে। তাহলে স্থির অবস্থায় শক্তি, গতিশীল অবস্থায় শক্তি। তাহলে স্থির অবস্থায় শক্তির ক্ষেত্রে ভরটা হইল m0, গতিশীল অবস্থায় শক্তির ক্ষেত্রে ভরটা হইল আমার m। তাইলে আমরা আবার এখানে লিখি, ধরি, দেখো ধরি এখান থেকেই শুরু করলাম, ধরি স্থির অবস্থায় ভর কত আমার m0, কেমন, স্থির অবস্থায় ভর আমার m0। স্থির অবস্থায় শক্তি, স্থির অবস্থায় শক্তিটা কত আমার, স্থির অবস্থায় শক্তি হইল E0। এবার আসো গতিশীল অবস্থায় ভর,
গতিশীল অবস্থায় ভর হইল আমার m, গতিশীল অবস্থায় শক্তি, গতিশীল অবস্থায় শক্তিটা কত? গতিশীল অবস্থায় শক্তি হইল আমার E, ঠিক আছে? গতিশীল অবস্থায় শক্তি হচ্ছে আমার E। তাইলে আমরা এখানে একটা লাইন খেয়াল করো, স্থির অবস্থায় শক্তি, মোট শক্তি স্থির অবস্থায় শক্তির এত গুণ। তাহলে প্রশ্ন মতে গতিশীল অবস্থায় কণার মোট শক্তি স্থির অবস্থায় শক্তির এত গুণ, ইকুয়াল টু কত আমার? mc স্কোয়ার 1.5 m0c²। খেয়াল করো, আমরা মানটা বসায় দিলাম। মানটা যখন আমরা বসাই দিলাম, তাইলে খেয়াল করো, বসায় দেওয়ার পরে আমরা করলাম, তাইলে কত হইল? m ইকুয়াল টু কত? 1.5 m0। আমরা কি জানি? m ইকুয়াল টু m0 রুট 1 মাইনাস v²/c²। এই ফর্মুলাটা কিন্তু আমরা আগেই দিয়ে দিছি ভরের আপেক্ষিকতা থেকে, তাই না? তাই E ইকুয়াল টু mc², এটা কার? আইনস্টাইনের সমীকরণ। তাইলে এখন এই যে m এর মানটা আমরা করলাম, এটাকে ইনপুট করি এখানে, 1.5 m0 ইকুয়াল টু কত? m0 রুট 1 মাইনাস v²/c², 1 মাইনাস v²/c², কেমন? তাইলে খেয়াল করো, আমরা এই মানটা এখানে বসাই দিছি, 1.5 1/রুট 1 মাইনাস v²/c²। আমরা এটাকে স্কোয়ার করে দেই, তাইলে আমাদের রুটটা উঠে যাবে 1 মাইনাস v²/c², 1 মাইনাস v²/c²। তারপরে খেয়াল করো, তাহলে এটাকে আমরা যদি বর্গ করে দেই, এখানে আমরা কি পাই? খেয়াল করো, 1 মাইনাস v²/c² ইকুয়াল টু কি? 1/1.5 হোল স্কোয়ার, তাই না? 1.5 হোল স্কোয়ার। তাইলে দেখো, এখন আমরা লিখতে পারি v²/c²। এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি হলো 5.06। তাহলে খেয়াল করো, 5.06 হইলে আমরা পাচ্ছি মাইনাস v²/c² 1/5.06 মাইনাস 1 মাইনাস v²/c²। এটাকে যদি আমরা লসাগু করি, 5.06 মাইনাস 4.06, তাহলে v/c ইকুয়াল টু কত? রুট 4.06 ডিভাইডেড বাই 5.06, কেমন? 4.0625। তাহলে আমরা লাস্টে অপল পাইতেছি b ইকুয়াল টু হলো 2.68 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। সবাই খেয়াল করো, আমরা তাইলে কত পাচ্ছি? v/c এর ভ্যালুটা পেয়ে গেলাম। v/c এর ভ্যালুটা পাওয়ার পরে আমরা এটাকে একটু উপরে করে দেই। খেয়াল করো, এখানে যদি নিয়ে আসি, তাহলে v ইকুয়াল টু কত? v ইকুয়াল টু এখানে রুট করলে রুটের মানটা আমাদের কত আসে? 0.89 ইন্টু c, তাহলে 0.89 3 ইন্টু 10⁸। তাইলে আমাদের হচ্ছেটা কত? 2.68 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের ভরের আপেক্ষিকতা থেকে আমরা আইনস্টাইনের এই সমীকরণ থেকে বেগটা নির্ণয় করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি কোনো লাইন ব্রেক করি নাই, প্রত্যেকটা লাইনই আমি খুব ইজিভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা আরেকটা ম্যাথ করব, ঠিক আছে? সবাই নিশ্চয়ই খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, দেখো একটা মজার ম্যাথ, যে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে, তার বয়স কত? 25 বছর। 25 বছর বয়সে 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে
সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে 30 বছর মহাকাশে কাটিয়ে এলেন। তাইলে তার গতিশীল অবস্থার সময়টা কত? তার গতিশীল অবস্থায় সময়, সে গতিশীল অবস্থায় সময়, গতিশীল অবস্থায় সময়টা কত আমার? হ্যাঁ, খেয়াল করো, তার গতিশীল অবস্থায় সময়, গতিশীল অবস্থায় সময়টি 30 বছর। কেমন? তাহলে স্থির অবস্থায় কত? স্থির অবস্থায়, স্থির অবস্থায় বয়স, স্থির অবস্থায় বয়স টি নট ইকুয়াল টু কত? 25 বছর। ভি ইকুয়াল টু কত? 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা জানি টি ইকুয়াল টু কাল দীর্ঘায়নের ফর্মুলা টি নট রুট 1 - v²/c²। তাহলে টি নট ইকুয়াল টু কত? টি ইন্টু রুট 1 - v²/c²। টি এর মান কত? 30। 1 - v²/c²। এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা মানটা এটা সব মুছে ফেললাম। তাহলে এখানে খেয়াল করো, বা টি নট ইকুয়াল টু কত? 30 রুট 1.8 ইন্টু 10⁸, নিচে আছে 3 ইন্টু 10⁸, 1 মাইনাস হোল স্কোয়ার। তাহলে কত হইল? 30 রুট 1.8/3 হোল স্কোয়ার। এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত? 24 বছর, তাই না? তারপরে দেখো, তাইলে তার বর্তমান বয়স কত? বর্তমান বয়স, বর্তমান বয়স আগে ছিল কত? তার বয়স ছিল হইল 25 বছরে উঠছে মহাকাশে, আসলে সে কাটাইছে 24 বছর। তাইলে আমাদের কত? 49 বছর। খেয়াল করো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের মোটামুটি কি প্রত্যেকটা নিয়মের একটা করে ম্যাথ করাইলাম, তাই না? কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভরের আপেক্ষিকতা, আইনস্টাইনের সমীকরণ সব মিলায় আমরা প্রত্যেকটা রুল থেকে একটা করে ম্যাথ তোমাদের দেখাইছি। প্রতিটা ম্যাথই তোমার বইয়ের অনুশীলনীর ম্যাথ। শাহজাহান তপনের বইটা যদি অনুশীলনী তুমি খোলো, সে অনুশীলনীর ম্যাথগুলো আমি তোমাদের আজকে করায় দিলাম। এই যে মানে কাল দীর্ঘায়ন, ভরের আপেক্ষিকতা, আইনস্টাইনের সমীকরণ, এই সমীকরণগুলোর উপর বেস করে আমাদের অনেক সিকিউ এক্সামে আসে, বোর্ডে আসে। আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রত্যেকটা রুল থেকে একটা করে সিকিউ কমপ্লিট করে দিব, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের কাজটা কি? ভরের আপেক্ষিকতাটা কি জিনিসটা ভালোভাবে জানা, কাল দীর্ঘায়নটা কি, দৈর্ঘ্য সংকোচনটা কি, আইনস্টাইনের যে সমীকরণটা, এটা আমি তোমাদের প্রুফ করে দিতে পারতাম, অনেক বড়। হ্যাঁ, এই সবগুলা সমীকরণ তোমরা নিজেরা পড়বা, প্লাস আমি যেহেতু এক্সাম্পলগুলো করে দিলাম 4টা ম্যাথ, তোমাদের এইভাবে তুমি আমি এক্সারসাইজটা করে দিছি, তোমরা উদাহরণগুলো করবে। উদাহরণগুলো করার পরে ইনশাল্লাহ তোমরা বাকি ম্যাথগুলো পারবে। তাহলে আগামী ক্লাসে আমরা কি করব? আগামী ক্লাসে আমরা এই ফর্মুলা ওয়াইজ যে সিকিউগুলো হবে, এই 4টা-5টা সিকিউ নেক্সট ক্লাসে আমরা করে দিব। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবা, বাসায় পড়াশোনা করবা, এর মধ্যে ইনশাল্লাহ তোমাদের কি প্রিপারেশনটা সুন্দর হবে। তাহলে বেস্ট লাক, ভালো থাকো, আসসালামু আলাইকুম।